প্রিয় ছাত্রছাত্রী, আমরা বিএলআই স্তরের গ্রন্থাগার সূচীকরণ পত্রিকার এক বিশেষ আলোচনা, যার নাম কেন্দ্রীয় ও সমবায় সূচীকরণ পদ্ধতি, এই নিয়ে আলোচনা করছি। গ্রন্থাগারে আমরা গ্রন্থসমূহ সংগ্রহ করি এবং সেগুলিকে যথাযথভাবে তাদের বিবরণগুলোকে এন্ট্রি করি বা প্রলেখ বানিয়ে পাঠকের ব্যবহারের জন্য রাখি, যাতে করে পাঠক তার ঈপ্সিত বস্তুটি, গ্রন্থটি গ্রন্থাগারে আছে কিনা জানতে পারে এবং তারপরে সেটি পাঠের জন্য চাহিদামূলকভাবেই গ্রন্থাগারের কাছে পুস্তকটি পেয়ে থাকে। তাহলে গ্রন্থাগারের সংগৃহীত যত তথ্যবস্তু আছে সেই তথ্যবস্তুগুলিকে যথাযথভাবে আমাদের বিবরণ সম্মিলিত করে পাঠকদের কাছে তুলে ধরতে হবে, যাতে করে গ্রন্থাগারের পরিষেবা বা গ্রন্থাগারের যে লক্ষ্য সেটা ভালোভাবে পূরণ হয়। তাহলে এটা বাধ্যতামূলক যে সূচীকরণ গ্রন্থাগারে করা প্রয়োজন। তাই সূচীকরণ একটা গুরুত্বপূর্ণ একটা পেশাগত কর্ম, এটা গ্রন্থাগারে একান্তভাবে করা হয়। এই যে সূচীকরণ করা হয়, এতে গ্রন্থাগারিক তার নিজের বিদ্যা, বুদ্ধি, বিচক্ষণতা এবং প্রথাগত বা বিষয়গত যে তত্ত্ব আছে সেই তত্ত্বের উপর ভিত্তি করেই তিনি করে থাকেন। গ্রন্থাগারে তার দক্ষতা, অভিজ্ঞতা ও প্রয়োগ কুশলতা প্রতিটি গ্রন্থের জন্য সূচীকরণ কোডের নিয়ম মেনে গ্রন্থাগারে যে প্রাপ্ত অর্থ, সেই অর্থ দিয়েই কিন্তু এই সূচীকরণের কাজটা সম্পন্ন হয়ে থাকে। তাহলে গ্রন্থাগার যে একটা গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজটা যাতে যথাযথভাবে হয় সেই জন্য প্রত্যেক গ্রন্থাগারই একই কাজ করে আসছে। ধরা যাক কোনো একটি পুস্তক সমস্ত গ্রন্থাগারেই আছে, কয়েকটি গ্রন্থাগারেই আছে, তাহলে প্রত্যেকটি গ্রন্থাগার ওই একই পুস্তকের জন্য একইভাবে বা ব্যক্তিগত পরিবর্তনের মাধ্যমে বা কোডের যুক্তি বা নির্ভর উপর ভিত্তি করে তিনি সেগুলি প্রণয়ন করছেন। তাহলে দেখা যাচ্ছে যে এতে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে। একই পুস্তক বিভিন্ন গ্রন্থাগারে বিভিন্ন গ্রন্থাগারিক সময় ব্যয় করে, অর্থ ব্যয় করে এবং তাদের নিজের কিছু পরিবর্তনের চিন্তাভাবনার ভিত্তিতে স্থানীয় পরিবর্তন যেমন দরকার হয় পাঠকের চাহিদা অনুযায়ী, গ্রন্থাগারের বৈশিষ্ট্য অনুযায়ী, সেটার উপর ভিত্তি করেই তারা এই সূচীকরণ তারা করে চলেছেন। তাহলে এই যে কাজ, এই কাজে একই কাজের জন্য অনেক অর্থ ব্যয় হচ্ছে, অনেক সমদিবস চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। তাহলে কোনো একটা বিকল্প পথ পাওয়ার জন্য গ্রন্থাগারিকরা দীর্ঘদিন ধরে তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা উদ্যোগ নিলেন একটা বিশেষ নামে, বিশেষ কর্মপদ্ধতিতে তার নাম দেওয়া হলো সমবায় পদ্ধতি। অর্থাৎ কয়েকটি গ্রন্থাগার বা কিছু গ্রন্থাগার তারা একসঙ্গে যৌথভাবে আলাপ আলোচনা করে তাদের যে সংগৃহীত তথ্যবস্তু রয়েছে সেগুলিকে একটি নির্দিষ্ট জায়গায় বসে বা সবাই খরচ দিয়ে একটা নির্দিষ্ট জায়গা থেকেই কিন্তু এই সূচীকরণের কাজটা সম্পন্ন হবে। এইটার নাম দেওয়া হলো সমবায় পদ্ধতি। এই সমবায় পদ্ধতি ছাড়া আরও একটা পদ্ধতিও দেওয়ার নাম দিয়ে বলা হয়, সেটার নাম হলো কেন্দ্রীয় পদ্ধতি, অর্থাৎ সেন্ট্রালাইজ সিস্টেম। অর্থাৎ একটা বড় একটি কেন্দ্রীয় ব্যবস্থা গ্রন্থাগারে রয়েছে, সেই গ্রন্থাগার তার যে অংশ বা তার বিভিন্ন স্থানে যে পোষিত গ্রন্থাগারগুলি রয়েছে তাদেরকে যে সংগ্রহ, সেই সংগ্রহ সব মিলিয়ে তারা এই
সূচীকরণের কাজটি করে থাকেন। এই সমবায় প্রক্রিয়া কিন্তু দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র এবং ইউএসএতে সবসময় কিন্তু চিন্তাভাবনা হয়ে এসেছে। এই পদ্ধতির একটা গ্রন্থাগারিক যে তার দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রয়োগকুশলতার দ্বারা প্রতিটি গ্রন্থের যে সূচীকরণ করছেন, সেই সূচীকরণ কাজের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হচ্ছে, যে শ্রম ব্যয় হচ্ছে, সেগুলো দূরীভূত করার জন্য বা সেই অপচয় রোধ করার জন্য এই সমবায় পদ্ধতি ও কেন্দ্রীয় পদ্ধতিতে সূচীকরণ অত্যন্ত আবশ্যিক হয়ে পড়েছে। এই কারণে দেখা যাচ্ছে যে জাতীয় অর্থের অপচয়, সময় ব্যয় হচ্ছে। তাহলে কি করা দরকার? এর উপায় হচ্ছে এই ধরনের কাজের পুনরাবৃত্তি রোধ করা। সেই অর্থ, সময়, শ্রম দিবস, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রয়োগ কুশলতা গ্রন্থাগারের অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করলে আরও বেশি সুবিধা পাওয়া যাবে, গ্রন্থাগার আরও অনেক বেশি পরিষেবা প্রদান করতে পারবে, পাঠকদেরও সুবিধা হবে। এই দৃষ্টিভঙ্গিতে এই বিখ্যাত একটি উদ্যোগ আমাদের গ্রন্থাগার সূচীকরণের ক্ষেত্রে নেওয়া হয়েছে। এবার দেখা যাক যুক্তরাষ্ট্র ও ব্রিটেনে কী উদ্যোগগুলি ক্রমে ক্রমে নেওয়া হলো। লাইব্রেরি অফ কংগ্রেস এই পদক্ষেপে খুব এগিয়ে রইলেন, অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। তারা বিভিন্ন সময়ে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ নিয়েছেন। তারা বললেন যে গ্রন্থাগারগুলিতে এককভাবে সূচি প্রণয়নের কাজ বন্ধ করা দরকার। পরিবর্তে কোনো কেন্দ্রীয় সংগঠনের মাধ্যমে বা সমবায় ব্যবস্থার মাধ্যমে একটি সংগঠনে ক্যাটালগ এন্ট্রিগুলির প্রযুক্তি করা দরকার। এই এন্ট্রিগুলি পরে অনুলিপি করে এই ব্যবস্থার মধ্যে যে সমস্ত অংশগ্রহণকারী গ্রন্থাগারগুলি জড়িত রয়েছে তাদের ক্ষেত্রে সরবরাহ করলেই তাহলে কিন্তু এই অর্থের অপচয় বন্ধ হবে। অথচ গ্রন্থাগারের যে সংগৃহীত তথ্যবস্তু তাদের সূচীকরণ সম্পন্ন হলো, কিংবা সেই সূচিটি দেখে বিভিন্ন গ্রন্থাগারিকরা তারা সাধারণভাবে একটি কার্ড প্রণয়ন করে তাদের গ্রন্থাগারে ব্যবহার করতে পারেন পাঠকদের জন্য। তাহলে এই ক্যাটালগ একটা গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি। এই সমবায় এই ব্যাপারে যুক্তরাষ্ট্রের যে পদ্ধতিগুলো হলো, এখানে বিভিন্ন এক্সপার্ট কিন্তু নানা মন্তব্য দিয়েছেন। যেমন একবার উইলিয়াম ডি কোলি তিনি বললেন যে ব্রিটিশ মিউজিয়ামের ক্ষেত্রে তিনি থেকেছিলেন, কাজটি তিনি পরীক্ষালব্ধ করে বলেছিলেন যে 1850 সালে একটা সার্বজনীন একটা ক্যাটালগের কথা তিনি উল্লেখ করেছিলেন, যে এইরকম একটা সার্বজনীন ক্যাটালগ, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিসরের মধ্যে যতগুলি গ্রন্থাগার আছে এবং তাদের সংগ্রহে যা যা গ্রন্থগুলি রয়েছে তাদের বিবরণ একটি জায়গায় কেন্দ্রীয়ভাবে বা সমবায়ভাবে করে তাকে প্রকাশ করলে পাঠকরা উপকৃত হবেন, এবং সেই সূচীকরণের মধ্যে একটা সাম্যতা আসবে, এক রকমের প্রক্রিয়া পদ্ধতি হবে। অর্থাৎ তিনি একটা লক্ষ্য রেখেই এটা বলেছিলেন যে সূচীকরণের সময় আমাদের প্রত্যেকটা এন্ট্রির ক্ষেত্রে শীর্ষক নির্ণয় করতে হয়, হেডিংটি কী হবে, অ্যাক্সেস পয়েন্টটি কী হবে, মূল প্রবেশ পথের কী শব্দ চয়ন করতে হবে, সেই শীর্ষকটি কী হবে সেটি চিন্তা করা কিন্তু ব্যক্তিবিশেষে পরিবর্তন হয়ে যায়। কিন্তু যদি এককভাবে বসে একটা জায়গায় না, বিভিন্ন জায়গায় না করে যে সমবায় পদ্ধতি করা হয় বা কেন্দ্রীয়ভাবে করা হয়, সেখানে যিনি প্রাজ্ঞ সূচিকার থাকবেন তিনি তার বুদ্ধি প্রয়োগ করে একটি শীর্ষক নির্ণয় করতে পারবেন। এছাড়া পুস্তকের জন্য কত কত তথ্যের প্রয়োজন, কি রকমের তথ্যের প্রয়োজন তিনি নির্বাচন করতে পারবেন, এবং সেগুলিকে কিভাবে সাজিয়ে কিভাবে উপস্থাপিত করতে হবে, এবং ক্যাটালগের গঠনটাই বা কেমন হবে, সেখানে কেমন কেমন জ্যোতিচিহ্নের ব্যবহার করতে হবে, ক্রম কেমন করতে হবে, কেমন ধারা হবে, রীতি হবে, এই সামগ্রিক ব্যবস্থাটা এবং অতিরিক্ত এন্ট্রি। অনেক সময় আমরা করি কি যে মূল এন্ট্রি ছাড়াও আমাদের পাঠকদেরকে খুশি করার জন্য বা তাদের চাহিদা পরিপূরণের জন্য আমরা অতিরিক্ত এন্ট্রি প্রণয়ন করে থাকি। সেই এন্ট্রিগুলোর
করতে হবে, সেই এন্ট্রি শীর্ষকগুলি কি হবে। এবং অনেক সময় আমরা পুস্তকটির সূচিপত্র দেখে কিংবা পুস্তকটির অভ্যন্তরে কোনো বিশেষ ধরনের একটি তথ্য আছে কিনা সেটিকে বিশ্লেষণ করে আমরা একটা বিশ্লেষণাত্মক এন্ট্রিও আমরা তৈরি করি। তো এই যে কাজগুলো, এগুলো কিন্তু একক গ্রন্থাগারিকের পক্ষেও ওটা খানিকটা অসম্ভব বা কিছুটা অসুবিধা দেখাইতে পারে। তাই যদি সমবায়ভাবে কিংবা কেন্দ্রীয় স্তরে এই কাজগুলি করা হয়, তাহলে এই কাজের মধ্যে একটা সাম্যতা আসবে, এক রকমের একটা ধারা আসবে এবং তার মধ্যে প্রামাণ্য আসবে। এবং যদি কোনো পাঠক অনেকগুলি গ্রন্থাগার ব্যবহার করেন, তাহলে একটি গ্রন্থাগারে গিয়ে তিনি যে ধরনের রীতি দেখতে পাচ্ছেন সূচিকরণের মধ্যে, আবার অন্য একটি গ্রন্থাগারে গিয়ে সেই ধরনের বা অন্য একটি বই দেখেও সেই রূপ দেখে তার মনে একটা পুস্তক কেমন করে খুঁজতে হয় সেই ধারণা জন্মাতে পারে, কিংবা তার মনে বিভ্রান্তিও হবে না। যদি বিভিন্ন গ্রন্থাগারের বিভিন্ন রকমের বর্গীকরণের রীতি হয়, তাহলে তার মধ্যে বিভ্রান্তি আসতে পারে। তাহলে এটি যে বিজ্ঞানসম্মত একটা বিদ্যা, একটা বিজ্ঞানসম্মতভাবে এই কাজগুলো করা হয়, এই ধারণার সম্বন্ধে তার ধারণাও ব্যাহত হবে। এটা গ্রন্থাগারিকদের পক্ষে খারাপ, গ্রন্থাগারের পক্ষেও খারাপ। তাই এই নির্দিষ্টভাবে সমতা রক্ষা করে এবং উন্নত মানের যে আমরা সমবায় ভিত্তিকভাবে যে আমরা সূচিকরণ করছি, এই সূচিকরণের ফলে কিন্তু আমাদের সার্বিক গ্রন্থাগারের অনেক সুবিধে হবে। এই ব্যাপারে আরও অনেক ব্যক্তিত্ব যারা রয়েছেন তারা অনেক উদ্যোগ নিয়েছেন, অনেক রকমের অনেক পরিকল্পনা গ্রহণ করেছেন। যেমন 1850 সালে সিসি জুয়েট তিনিও যুক্তরাষ্ট্রে গ্রন্থাগারগুলির জন্য একবার সমবায় পদ্ধতিতে কেন্দ্রীয় ক্যাটালগ তৈরি করার পক্ষে অনেক মত দিয়েছিলেন। এবারে 1872 সালে হেনরি স্টিফেন তিনিও বলেন যে লন্ডনে যে সমস্ত গ্রন্থাগারগুলি রয়েছে তাদের জন্য একটা গ্রন্থাগার ব্যুরো তৈরি করা প্রয়োজন। উদ্দেশ্য, ব্যুরো লন্ডনের মধ্যে যতগুলি গ্রন্থাগার আছে সেখান থেকেই পুস্তকগুলিকে নিয়ে, গ্রন্থগুলিকে নিয়ে তাদের একটা সাম্যতার উপর ভিত্তি করে একটি নির্দিষ্ট জায়গায় সমবায়ভাবে এই যে সমবায় ভিত্তিক যে ক্যাটালগ সেটা তৈরি করলে পাঠকদের সুবিধা হবে। এবং এর যে সার্বিক একটা লক্ষ্য যে অর্থ বাঁচানো, অপচয় বাঁচানো, সময় বাঁচানো এবং একটা সুন্দর রীতিকল্পভাবে সূচিকরণ বা ক্যাটালগ করা, সেটা সম্ভব হবে। এটাও তার উদ্যোগ হয়েছে। এবারে 1876 খ্রিস্টাব্দেও আরও একজন ভদ্রলোক, তিনি টি.এইচ. রজার্স, তিনি যুক্তরাষ্ট্রে একটা সম্মেলন হয়েছিল গ্রন্থাগারিকদের, তিনি সেই সম্মেলনের প্রবন্ধ পাঠ করেছিলেন। সেই প্রবন্ধটি খুব গুরুত্বপূর্ণ, সেই একই উদ্দেশ্য একই। তিনি বলেছিলেন যে গ্রন্থাগারিকরা এককভাবে যেন সমবায় না করে, সূচিকরণের কাজটা না করে সমবায়ভাবে যদি করেন তাতে কিন্তু লাভবান বেশি হবেন। তার এই মূল্যবান বক্তব্য কিন্তু সকলে সেটা গৃহীত করেছিলেন। এবং আমাদের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের মধ্যে যে যশস্বী ব্যক্তি, জিনিয়াস পার্সোনালিটি যিনি আছেন, মেলভিল ডিবি, তিনিও একবার নিজে একটি গ্রন্থ তথ্যপঞ্জি প্রকাশ করেছিলেন এই উদ্দেশ্যে। অর্থাৎ তিনি দেখিয়েছিলেন যে কিভাবে সমবায় ক্যাটালগ তৈরি করা যায়। আবার 1927 সালে গ্রেট ব্রিটেনে কেনিয়ান রিপোর্টেও বলা হয়েছে যে এককভাবে যে এই সূচিকরণ করা হচ্ছে এর ফলে অনেক অপচয় বাড়ছে এবং সময় নষ্ট হচ্ছে। তাহলে সব ক্ষেত্রে গ্রন্থাগার বিজ্ঞানীরা, গ্রন্থাগার মনস্করা এবং যারা গ্রন্থাগার প্রেমী এবং বিভিন্ন অ্যাসোসিয়েশন, ব্যুরো, তারা সকলেই কিন্তু এক উদ্যোগেই তারা বলছেন যে এই ধরনের একটা উদ্যোগ কিন্তু আমাদের গ্রন্থাগার জগতের তত্ত্বের ক্ষেত্রে, ব্যবহারের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবস্থা বা একটা ঘটনা আনতে পারে। তা কি না, আমরা যদিও অনেক অর্থ ব্যয়ে আমাদের গ্রন্থাগার করতে হয়, আমাদের প্রতিটি কাজের জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হয়,
সেই দৃষ্টিভঙ্গিতে এই যে সূচীকরণের কাজে আমরা যদি এরকম একটা উদ্যোগ নিয়ে থাকি, তাহলে এই উদ্যোগ আমাদের আগামী দিনে অনেক রকমের অর্থকে বাঁচাতে এবং সময় বাঁচাতে এবং আমাদের সাম্যতা করতে, বিজ্ঞানসম্মতভাবে ক্যাটালগটিকে প্রয়োগ ঘটাতে আমাদের সাহায্য করবে। এই ব্যাপারে আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশনের ভূমিকাও খুব গুরুত্বপূর্ণ। আমরা সব সময় বলতে পারি যে এই গ্রন্থাগারের উন্নতির ক্ষেত্রে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিশেষ করে এই যে লাইব্রেরি অ্যাসোসিয়েশন এবং আমেরিকান লাইব্রেরি অ্যাসোসিয়েশন, এরাও সদর্থক ভূমিকা পালন করছে। এরা বিশেষ বিশেষ প্রক্রিয়া উদ্যোগ নিয়েছে। যে একবার এলে 1893 খ্রিস্টাব্দে একটা সমবায় ভিত্তিক একটি সূচীকরণ তৈরি করেছিলেন এবং সেই সূচীকরণটা নাম হয়েছিল ALA ক্যাটালগ 8000 ভলিউমস অফ ফর এ পপুলার লাইব্রেরিজ। বা এইটার চমৎকার এক উজ্জ্বল উদাহরণ কিন্তু সমবায় সূচীকরণের ক্ষেত্রে। আবার লাইব্রেরি ব্যুরো ও রুডলফ ইন্ডেক্সার কোম্পানিও 1893 সালে বাণিজ্যিক দৃষ্টিভঙ্গিতে একবার সমবায় সূচীকরণ পদ্ধতি তিনি প্রচেষ্টা আনিয়েছিলেন। তাহলে দেখা যাচ্ছে যে সমস্ত স্তরের বিজ্ঞান মনস্ক, গ্রন্থাগার মনস্ক ব্যক্তিবর্গ এবং অ্যাসোসিয়েশন এবং এমনকি লাইব্রেরি অফ কংগ্রেস 1901 সালে ক্যাটালগ কার্ড সংগ্রহ করেছিলেন। ক্যাটালগ কার্ডগুলো তৈরি করে সমবায়ভাবে তারা বিক্রির উদ্যোগ নিয়েছিলেন। তাহলে এটা দেখা যাচ্ছে যে এই ধরনের কাজ আমাদের গ্রন্থাগারে আসু প্রয়োজন এবং আমাদের উদ্যোগ নিয়ে এই কাজটাকে আমাদের বিভিন্নভাবে করাইতে পারে। তাই সমবায় যেমন করা হচ্ছে, তেমনি সমবায় ভিত্তিতে যেমন সূচীকরণ করা সম্ভব হচ্ছে, ক্যাটালগ করা যাবে, তেমনি কেন্দ্রীয় পদ্ধতিতেও করা সম্ভব। এটা করা সম্ভব কোথায়? যেখানে একটি বিস্তৃত গ্রন্থাগার পদ্ধতি রয়েছে একটি কেন্দ্রীয় স্তরে এবং তার অনেকগুলি শাখা প্রশাখা বিভিন্ন জায়গায় প্রসারিত আছে। কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু গ্রন্থাগার প্রতিষ্ঠা করা সম্ভব হয় না বিভিন্ন জায়গায়। তাই যেটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেই কেন্দ্রীয় প্রতিষ্ঠানের যে গ্রন্থাগার, সেই গ্রন্থাগারেই কিন্তু আমরা সেই পুস্তকগুলির সূচীকরণ তৈরি করে সেই কেন্দ্রীয় গ্রন্থাগারে ব্যবহার করাইতে পারে এবং তার যে বিশিষ্ট অন্যান্য যে সমস্ত অংশগ্রহণকারী বা তার নিচে অবস্থিত যে সমস্ত গ্রন্থাগারগুলো রয়েছে, তারাও তাদের কাছে যে বিষয়ভিত্তিক যে সমস্ত গ্রন্থগুলি রয়েছে তাদের জন্য এই সূচীকরণ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হওয়া যে সূচি ক্যাটালগ কার্ড, সেগুলি সংগ্রহ করে সেখান থেকে পাঠকদের পরিষেবা দিতে পারেন। তাহলে কেন্দ্রীয় গ্রন্থাগারের যা লক্ষ্য এবং সমবায় সূচীকরণের যে লক্ষ্য এক, কিন্তু পার্থক্য হচ্ছে যে সমবায়ের মধ্যে যে পরিমাণ অর্থ ব্যয় হবে, যে পরিমাণ টাকা প্রয়োজন সামগ্রিক তৈরি করার জন্য এবং তার রক্ষণাবেক্ষণের জন্য, সেই কাজের ক্ষেত্রে যে অর্থ ব্যয় হবে, সেক্ষেত্রে অংশগ্রহণকারী সমস্ত গ্রন্থাগার তার ব্যয়ভার বহন করবে। এইরকম একটা যে মানসিক এবং কার্যকরী একটা সম্পর্ক, এটা সমবায়, সেটাও একটি কেন্দ্রীয়ভাবে হচ্ছে। আবার কেন্দ্রীয় গ্রন্থাগারের ক্ষেত্রে কিন্তু সমস্ত যে অর্থ বা তার যে টেকনিক্যাল ব্যাপার, তাই পরিকল্পনাগত, প্রশাসনিকগত এবং পরিকল্পনাগত যে সমস্ত কার্যকলাপ যেটা কেন্দ্রীয় গ্রন্থাগারের দায়িত্বে আছে, তারাই কিন্তু এই সমবায় ক্যাটালগ, কেন্দ্রীয় ক্যাটালগটা তারাই তৈরি করতে পারে এবং তার সুফল এবং তার ব্যবহার এবং প্রয়োগ অন্যান্য গ্রন্থাগারের ক্ষেত্রে ছড়িয়ে দিতে পারে। অর্থাৎ তার অধীনস্থ যে ছোট ছোট গ্রন্থাগারগুলি বিভিন্ন জায়গায় প্রসারিত রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই পরিষেবা সেখানে দেওয়া সম্ভব হবে। তাহলে একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে দেখা দরকার যে কি এর সুবিধে
এর সুবিধার কথাগুলি বিবেচনা করলে দেখতে পাবো যে আমরা এর বেশি সুবিধা দেখতে পাবো যে একক গ্রন্থাগারে ক্যাটালগ এন্ট্রি প্রস্তুত করলে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হচ্ছে, কারণ একই জিনিস বারবার ঘটছে। কিন্তু সমবায় ভিত্তিকভাবে বা কেন্দ্রীয়ভাবে করলে সেখানে কিন্তু একটি গ্রন্থের জন্য একবার মাত্র কার্ডের জন্য যেটুকু খরচ তৈরি হলো, কিন্তু দীর্ঘ সময় ধরে অনেক কার্ডে অনেক রকমের কন্টিনজেন্সি মেটেরিয়ালসের মাধ্যমে যে আমাদের কাজগুলি করতে হয়, সেই ব্যয় থেকে আমরা রক্ষা পাবো, সেই অপচয় থেকে আমরা রক্ষা পাবো। এবং একজন গ্রন্থাগারিক কিছু সময় ব্যয় করে একটি কার্ড তৈরি করলেন, সেই কার্ড অন্যান্য গ্রন্থাগারে ব্যবহৃত হচ্ছে, তাহলে অল্প সময় লাগছে, তাই সময় ও শ্রম দিবসের সাশ্রয় হচ্ছে। তাহলে উৎপন্ন সূচিগুলিতে কি হবে না, বৃত্তিমূলক যে কুশলতা, বৃহত্তম প্রয়োগের যে কুশলতা, তার প্রয়োগটা আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাব। তাহলে কেন্দ্রীয় এবং সমবায় পদ্ধতি সেই কারণেই আমাদের নানা রকমের সুবিধা দিচ্ছে। এই সুবিধাতে আমরা আরও বলতে পারি যে এখানে অনেক রকমের যন্ত্রের ব্যবহার করতে পারি, আমরা টুলসের সাহায্য নিতে পারি। অনেক সময় ছোট ছোট গ্রন্থাগারে অনেক সময় টুলস ক্রয় করা সম্ভব হয় না, কিন্তু যখন সমবায় পদ্ধতিতে এবং কেন্দ্রীয় পদ্ধতিতে এই ধরনের সূচীকরণ বা ক্যাটালগ করতে হবে, তখন কিন্তু অনেক অভিজ্ঞ ব্যক্তি অনেক যন্ত্রাংশ দিয়ে ব্যবহার করবেন, তার ফলে কাজের মধ্যে একটা সাম্যতা আসবে, গুরুত্ব বাড়বে এবং সেটা এক প্রকারের হবে এবং সেটা সর্বক্ষেত্রে সকলের কাছে গ্রহণীয় হবে এবং বৈজ্ঞানিক হবে, এবং আমাদের কাজে যে বৈজ্ঞানিক সেটা আমরা সকলের কাছে প্রমাণ করতে পারব। আরও কিছু প্রমাণ আমরা দেখতে পাই। 1905 সালে বুক রিভিউ ডাইজেস্টের প্রকাশনা ঘটেছিল। এটা একটা সমবায় ভিত্তিক সূচীকরণ বা ক্যাটালগ পদ্ধতি। বুক রিভিউ ডাইজেস্টে সূচি প্রলেখের প্রয়োজনীয় তথ্য মুদ্রিত হতো, সেই তথ্যগুলি চয়ন করেই সূচি প্রলেখ প্রস্তুত করা সম্ভব হতো। 1938 সালে H.W. উইলসন কোম্পানি মুদ্রিত সূচি বিক্রয় করতে শুরু করে। এর উদ্দেশ্য হলো ওই একটাই, কিন্তু আজকের পরিপ্রেক্ষিত এবং সে সময়ের যে পরিপ্রেক্ষিত ভাবতে গেলে কিন্তু তারা অনেক উন্নত মনস্ক হয়েই কিন্তু এই কাজটা করেছিলেন। তাদের সেই ধারাটিকে আমরা যদি আরও উন্নতভাবে ব্যবহার করতে পারি, এটা সমস্ত গ্রন্থাগারিকরা এর সুবিধা পাবেন, সমাজ এর থেকে উপকৃত হবে। এর ফলে যুক্তরাষ্ট্রের গ্রন্থাগারগুলিতে এককভাবে সূচি প্রণয়নের আর প্রয়োজন, শুধু যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবী জুড়ে, বিশ্ব জুড়ে গ্রন্থাগারের একটা বিশেষ পরিষেবা কিন্তু আধুনিক যুগে পরিলক্ষিত হচ্ছে। এটা ঠিক যে এই সূচীকরণ প্রক্রিয়া অত্যন্ত জরুরি এবং এটা একান্ত প্রয়োজন। তা সূচীকরণ যেহেতু আমাদেরকে করতেই হবে, সেই কারণে এই সমবায় ভিত্তিকভাবে সূচীকরণটা করলে আমাদের বাড়তি সুবিধা আমরা পেতে পারি। নির্দিষ্ট কোনো গ্রন্থের জন্য সেই গ্রন্থের সাপেক্ষে কয়েকটি সূচি ক্রয় করে নিয়ে আমরা গ্রন্থাগারে ব্যবহার করতে পারি, সেগুলির কার্ড বা মুখ্য এন্ট্রি হিসেবে ব্যবহার করতে পারি। আবার পরবর্তী কার্ডগুলিতে প্রয়োজনীয় শীর্ষক লিখে এবং অতিরিক্ত এন্ট্রি বা বিষয় শীর্ষক এন্ট্রি করে আমরা ক্যাটালগ কার্ড তৈরি করতে পারি। তাহলে দেখা যাচ্ছে যে একটি ক্যাটালগ থাকলে তার থেকে সমস্ত গ্রন্থাগারিকরা নানা রকমের সুবিধা তারা পেতে পারবেন। তাই গ্রন্থাগার বিজ্ঞানের ক্ষেত্রে এবং গ্রন্থাগার সূচীকরণের ক্ষেত্রে এই সূচীকরণ তত্ত্বের যে এই সমবায় ভিত্তিক সূচীকরণ তত্ত্ব, কেন্দ্রীয়ভাবে সূচীকরণ তত্ত্ব, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা সমস্ত গ্রন্থাগারিকদের এটা গ্রহণ করা উচিত এবং যে সমস্ত উদ্যোগগুলি সারা বিশ্বে নেওয়া হয়েছে তার সম্বন্ধে একটা আনুষঙ্গিক ধারণা আমাদের রাখা জরুরি এবং তাদের মধ্যে কি ভুল ত্রুটি ছিল এবং ক্রমে ক্রমে কেমন করে এগুলোর উন্নতি হয়েছে, সেই ঐতিহাসিক বিবরণ সমৃদ্ধ যে আলোচনা, সেই আলোচনাটি আমাদের এই পঠন পাঠনের সঙ্গেও সংগ্রহ করা দরকার। এই ব্যাপারে ডোরোথি এম নরিস বলেছিলেন যে সেন্ট্রালাইজ ক্যাটালগিং ইজ এ ক্যাটালগিং
carried out by a central library or organization so that all libraries may make out by the central library or cataloging system, thereby avoiding duplication of work. Centralized cataloging may be carried out at either national and local level. তিনি এই জাতীয় স্তরে এবং স্থানিক স্তরে এই দুটির কথা উল্লেখ করেছিলেন। এছাড়া সূচীকরণের যিনি বিশেষজ্ঞ হেনরি এস শার্প, তিনিও একটা বিশেষভাবে মন্তব্য প্রকাশ করেছিলেন যে ক্যাটালগিং অফ এ লার্জ লাইব্রেরি সিস্টেম ইজ অফন সেন্ট্রালাইজড বাট ইট ইজ নট কোঅপারেটিভ except in a very insular sense, but it is not cooperative. Cataloging may be said to exist when a number of libraries take a share to the cost of work of providing and maintaining centralized cataloging bureau and keep the benefits accruing from it by being freed from the necessity of having to provide entries for such books as are catalogued by the central bureau. তাহলে দেখতে পাচ্ছি যে সমস্ত সূচীকরণবিদ যারা ক্যাটালগিং এক্সপার্ট তারা কিন্তু এর সপক্ষে যুক্তি দিয়েছেন এবং তারা পরিষ্কারভাবে এক উজ্জ্বল দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন যে কিভাবে এটা আমাদেরকে সুবিধা দিতে পারে। এই ব্যাপারে সকলেই কিন্তু উদ্যোগ নিয়েছেন। ব্রিটিশ মিউজিয়াম তারা যে কপিরাইটের মাধ্যমে যে সমস্ত পুস্তকগুলি সংগ্রহ করতেন সেই পুস্তকেরও একটা কেন্দ্রীয় ক্যাটালগ এন্ট্রি তৈরি করা হয়েছিল। ব্রিটেনে সেই যে গ্রন্থাগারগুলি রয়েছে সেগুলি তারা ব্যবহার করতে পারত। তার ফলে তাদের মধ্যে এই যে এককভাবে সূচীকরণের যে প্রক্রিয়াটা তারা করতেন না, তাদের সুবিধে হতো। ঠিক লাইব্রেরি অফ কংগ্রেসও এইভাবে কাজটা করেছে। লাইব্রেরি কংগ্রেস আর ইউএসের গুরুত্বপূর্ণ একটা জাতীয় গ্রন্থাগার, একটি জাতীয় গ্রন্থাগার, সেখানেও এই বিশিষ্ট পদক্ষেপের মাধ্যমে দুটো কাজই সম্পন্ন করা হয়েছে। এক হলো সমবায় ভিত্তিক যে সূচীকরণ সেটি, এবং কেন্দ্রীয়ভাবে যে সূচীকরণ বা কেন্দ্রীয় ক্যাটালগ পদ্ধতি, এগুলো সবগুলোই কিন্তু বিভিন্নভাবে তারা গ্রহণ করেছেন এবং বিশ্বের সমস্ত গ্রন্থকারিকদের নির্দেশ আমরা পাচ্ছি যে আমাদের এই পদক্ষেপ গ্রহণ করা দরকার, তাহলেই কিন্তু আমরা বেশি সুবিধা পাব এবং আমাদের গ্রন্থাগারের কাজকর্মের অনেক সুবিধা হবে। আমরা সেই সময় ধরে গ্রন্থাগারের অন্যান্য কাজকর্মগুলো করতে পারি ও আরও বিশিষ্ট পরিষেবা আমাদের পাঠক পাঠিকাদের দিকে আমরা এগিয়ে দিতে পারি এবং এই কাজে আমাদের অনেকটা স্বচ্ছতা আসবে, এই কাজের মধ্যে একটা গতি আসবে। আবার একবার বলি যে সমস্ত যে কোনো পদক্ষেপ বা উদ্যোগ গ্রহণ করলে তার জন্য কিন্তু প্রথমে কিছু অসুবিধা দেখা দেয়। সেই অসুবিধাগুলোকে আমরা প্রশাসনিকভাবে দক্ষতার সঙ্গে দূরীভূত করে কী করে আমরা অতি তৎপর হয়ে এই কাজগুলি করতে পারি, সেটা প্রশাসনিক পদক্ষেপের মাধ্যমেই করতে হবে। কিন্তু বিজ্ঞানসম্মতভাবে আমরা বুঝছি, আমাদের সূচীকরণ যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকে আমরা বুঝছি যে এটা আমাদের করা আশু প্রয়োজন, এটা আমাদের অন্যান্য অনেক বেশি সুবিধা দিচ্ছে। এই পদ্ধতিতে যে সুবিধাগুলো তাহলে বলতে পারি, প্রথমত যে একটি গ্রন্থে ক্যাটালগ এন্ট্রি মাত্র একবার প্রস্তুত করা হচ্ছে
এর ফলে একক গ্রন্থাগারে ক্যাটালগ প্রস্তুত করার সময় সব আমাদের উদ্বৃত্ত থাকছে, আমরা সুবিধা পাচ্ছি, আমাদের অপচয় রদ হচ্ছে। আর কোনো সভাপতি যে প্রতিষ্ঠানের দক্ষ অভিজ্ঞ ক্যাটালগার যিনি আছেন তিনি কাজটি করছেন, তার ফলে কাজটার মধ্যে একটা উৎকর্ষতা আমাদের সৃষ্টি হবে। এই উৎকর্ষতার মধ্যে আমরা আরও বলতে পারি যে এখানে যে যে শীর্ষক নির্ণয় করতে হবে সেগুলোর মধ্যে একটা সাম্যতা আসবে, একটা বিজ্ঞানসম্মত ধারণা সৃষ্টি হবে। এই জন্যেই কিন্তু এই সমবায় ভিত্তিকভাবে এই ক্যাটালগটা করা জরুরি। আবার কেন্দ্রীয় ক্যাটালগ করলে বারবার আমরা যেটা বলি ইউনিফর্মিটি অ্যান্ড কনসিস্টেন্সি, সাম্যতা এবং ধ্রুবকতা, এই দুটো কিন্তু সূচীকরণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই কাজটি আমাদের নজর দিয়ে করতে হবে। তাই কি এন্ট্রি আসবে, কেমনভাবে সেগুলি উপস্থাপিত করা হবে, তাদের রীতি প্রক্রিয়া কেমন হবে, সামগ্রিক ক্যাটালগের গঠনটি কেমন হবে, অতিরিক্ত এন্ট্রি কী হবে, বিশ্লেষণাত্মক এন্ট্রিটি বা কী হবে, এই ব্যাপারে কিন্তু সদর্থক পদক্ষেপ নিতে গেলে একক গ্রন্থাগারিক অনেক সময় এটা পারদর্শিতার সঙ্গে করতে পারেন না। সেই কারণে বিভিন্ন গ্রন্থাগারিক যেহেতু এই কাজটি বিভিন্নভাবে করে ফেলতে পারেন, সেই ভুল থেকে যাতে সরে আসতে পারি সেই জন্যেই কিন্তু বৃহত্তরভাবে এবং সার্বিকভাবে সার্বজনীনভাবে আমরা এরা স্থির সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সমবায় সূচীকরণ একটা গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি আশু প্রয়োজন, এটা ব্যবহারিক দৃষ্টিভঙ্গিতে অত্যন্ত আশু প্রয়োজন। আমরা যখন পঠন পাঠনের সময় যে সমস্ত তত্ত্বগুলি আমরা পড়ি তার ক্ষেত্রে কিন্তু সেখানে আমরা তার সুবিধা অসুবিধাটুকু আমরা রপ্ত করি, জানি, এবং গ্রন্থাগারে যখন আমরা গ্রন্থাগার হিসেবে কাজ করব তখন সেখানে প্রয়োগ করতে চেষ্টা করব। কিন্তু যারা কাজ করেন তারা কিন্তু তখন জানতে পারেন যে প্রকৃত কী অসুবিধা হচ্ছে, অর্থের কী অসুবিধা তাদের হচ্ছে। সবসময় সমস্ত গ্রন্থাগারই কিন্তু সবসময় সমস্ত অর্থ সংগ্রহ করতে পারেন না, তাদের যতটুকু প্রয়োজন সে অর্থ তারা পান না। তাই সীমিত অর্থের মধ্যে সামগ্রিক গ্রন্থাগারের সমস্ত কাজগুলোকে যদি সুসম্পন্ন করতে হয় তাহলে বিভিন্ন দিকে নজর দিতে হবে। গ্রন্থাগারের অনেক কাজ আছে যেখানে কিন্তু এই সমবায় ভিত্তিকভাবে কাজ করা যায়। এই ক্যাটালগ কিন্তু একটা সেই দিক থেকে একটা বৃহত্তর একটা দিক। একটি গ্রন্থাগারে লক্ষ লক্ষ শত শত হাজার হাজার তথ্যবস্তু বা গ্রন্থের যে এই সূচীকরণ, এই কাজটা করা অত্যন্ত কঠিন কাজ, সময় সাপেক্ষ এবং অনেক অর্থের প্রয়োজন হয়। তাই সমবায় পদ্ধতিতে যদি আমরা আসি, বিশিষ্ট অনেক গ্রন্থাগারিক যদি আমরা মিলিতভাবে সমস্ত গ্রন্থাগারগুলিকে মিলিয়ে তাদের সম্মিলিত শক্তির মাধ্যমে একই সঙ্গে এক জায়গায় করে সেই কাজটা করি, এবং তার জন্য যে অর্থের প্রয়োজন, তার রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজন, আরও উন্নয়নের জন্য যে প্রয়োজন, কোনো যন্ত্রাংশের জন্য যে অর্থের প্রয়োজন, সেগুলিকে আমরা সবাই সমানভাবে ভাগ করে ব্যবহার করতে পারবো এবং আমরা লাভজনকভাবে গ্রন্থাগারকে পরিষেবা দিতে পারবো। এবং আমাদের এই কাজে একটা স্বচ্ছতা, বিজ্ঞান মনস্কতা, যুক্তিবদ্ধতা এবং সামগ্রিকভাবে আমরা দেশের স্বার্থে কাজ করতে পারছি, এই দৃষ্টিভঙ্গিতে আমাদের কাজ করার জন্য সমবায় ক্যাটালগ ও কেন্দ্রীয় ক্যাটালগ আমরা ব্যবহার করব। তাই এটি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ পঠন পাঠনের অংশ হিসাবে গৃহীত হয়েছে।